সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ আমি। আমার জন্মটাও হয়েছে মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে। একটা মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন, অনেক শখ, অনেক ইচ্ছেই থাকে, কিন্তু আমি সেগুলো নিজের মতো করে পূরণ করতে পারিনি। আসলে আমার বিয়েতে আমার মা বাবা থেকে শুরু করে আমার ভাই বোন কেউই মত ছিল না। তো একটা সময় সব কিছু ঠিক হয়ে গেছিল। কেন বিয়েতে মত ছিল না আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি অন্য সব দিনের থেকে অনেকটাই আলাদা, কারণ আজকের ব্লগটি সন্ধ্যাবেলা থেকেই শুরু করেছি। এখানে হচ্ছে চাপটি বানিয়ে নিচ্ছি সন্ধ্যায় নাস্তা খাবার জন্য। তো চাপটিগুলো কিন্তু বানানো সব হয়ে গেছে। আমি এখানে চালের গুঁড়া, সাথে কিছু আটা, আর তার সাথে লবণ, সাথে কিছুটা নারিকেল কোড়া দিয়েছি। এটা দিয়েই একটা চাপটি বানিয়ে নিয়েছি। এই যে চাপটি পিঠা, এগুলো কিন্তু যখন গ্রামে ছিলাম সে সময় অহরহ খাওয়া হতো, এখন কিন্তু খাওয়া হয় না তেমন একটা। আর শহরের মানুষ দেখবেন কি যে বাসা বাড়িতে যারা, তেমন একটা এগুলো কিন্তু কষ্টের কারণে বানানোও হয় না। তো আমার ফ্রিজে হচ্ছে কুরবানির সময় যে চালের গুঁড়া দিয়ে রুটি বানানো হয়েছিল, তো ওই সময় না আসলে কিছুটা চালের গুঁড়া বেঁচে ছিল। তো ওটা আজকে ফ্রিজ থেকে নামিয়ে ভাবছি সন্ধ্যাবেলা কী নাস্তা বানাবো। তো এই জন্য আর কি এটা বানিয়ে নিয়েছি। আর এই যে গুড়টা দেখতে পাচ্ছেন, এটা বাড়ি থেকে মা পাঠিয়েছিল, খেজুরের গুড়। তো এটা দিয়ে আমার কাছে চাপটি খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে যে খাবার কিংবা যে রান্না, ওখানে যদি মায়ের কোনো ছোঁয়া থাকে, সেই খাবারটা আমার কাছে মনে হয় আরও বেশি অমৃত হয়ে যায়। তো যখন এটা খাচ্ছিলাম, মায়ের কথা বারবার মনে পড়ছিল যে মা এই গুড়টা পাঠিয়েছিল সেই জন্য। তো যাই হোক, এখানে দুই ছানাকে নিয়ে খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপর এই তো কিচেনে চলে আসলাম। আজকে দুপুরবেলা মুরগির মাংস রান্না করেছিলাম। তো ওই যে অনেক দিন আগে বলছিলাম না একটা ভিডিওতে, যে বাসায় মুরগির মাংসটা কেন জানি না হয় না খাওয়া। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় যে গরুর মাংস খাবো সেটাও কিন্তু সম্ভব না। তো এই জন্য চিকেনটাই বেশি একটা খাওয়া হয় বাসায়। তো দুপুরবেলা যে চিকেনটা রান্না করছিলাম ওখান থেকে বেশ খানিকটা বেঁচে আছে। তো ভাবছি যে ওটা রাতে তেমন একটা চলবে না, তো তার থেকে বরং বাইরে বৃষ্টি চলছে, তো এভাবে খিচুড়ি রান্না করে খাওয়া যাক, তাহলে চলে যাবে আর কি। তো এখানে কিন্তু আমি চাল, ডাল, আলু এটা মোটামুটি একটু ভেজে নিয়েছি, আর তার মধ্যে যে মুরগির মাংসের ঝোল আছে ওটা কিছুটা দিয়ে দিই, যাতে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। তবে আমি খিচুড়িটা আলাদা রান্না করব, আজকে আর মাংসটা এর সাথে অ্যাড করব না। যাই হোক, এখানে খিচুড়ি রান্না করতে করতে আপনাদের সাথে সেই আমার পিছনের যে স্মৃতি, যে ঘটনা, সেটাই শেয়ার করব। তো আমার যে বিয়ে হয়েছে, এখানে আমার মা বাবা বলেন, আমার ভাই বোন, কারো কোনো মতামত ছিল না। ইভেন আমার নিজেরও মত ছিল না। সবার মতের বিরুদ্ধে গিয়েই আমার বিয়েটা হয়েছিল। আপনাদের সব সময় ক্যামেরার সামনে কি হচ্ছে না হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করি। আর এই যে দেখেন, এখানে খিচুড়ি বসিয়েছি, আর এই সাইডের অবস্থা কি হয়েছে এখন এইগুলো আমাকে সব কিছু পরিষ্কার করতে হবে, কিছু করার নেই। কারণ এগুলো যদি এখন আমি জমিয়ে রেখে দিই তাহলে রান্নাঘর পাহাড় সমান হবে, আর সকালে খালা দেখলে খালারও মাথা ঘুরে যাবে। তো ওই সব চিন্তাভাবনা থেকে না নিজেই পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর কি। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে তাইফের বাবা যখন বাহিরে ছিল, তো বিয়ের আগেই সে 9 বছর বাহিরে ছিল। তো ওই সময় তার যে রুমমেট, সে আমাদের এলাকার ছিল আর কি। তো রুমমেটের কাছে মানে আমার বাবার ঠিকানা, তার নাম, সব কিছুই জানতে পারে। তো ওখান থেকে আর কি মূল সূত্র আমার বিয়ের। তো ওখান থেকে জানার পরে তাইফের বাবা যখন দেশে চলে আসে, তো দেশে আসার পরে তো আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। তো বিয়ের প্রস্তাব পাঠানোর পরে হয় কি যে মানে তাইফের বাবার বাড়ি আর আমার বাড়ির মাঝখানে হয় কি একটা সমুদ্র আছে। তার বাড়ি হচ্ছে খুলনাতে, আর আমার বাড়ি হচ্ছে বরিশালে। তো মাঝখানে যে সমুদ্রটা আছে, ওইটাই হচ্ছে মেইন একটা সমস্যা ছিল।
আরও সমস্যা ছিল যে বাহিরে যারা থাকে প্রবাসে তাদের কাছে মেয়েকে বিয়ে দিবে না। আমার 2 বোনকে কিন্তু বাহিরের ছেলেদের সাথেই বিয়ে দেওয়া হয়েছে। আমার বাকি 2 দুলাভাই কিন্তু বাহিরেই থাকে, এখনও বাহিরেই আছেন। তো আমার ভাইদের ইচ্ছা ছিল যে 3 বোনের মধ্যে 2 বোনকে বাহিরের ছেলেদের সাথে বিয়ে দিয়েছে, আর এই বোনকে দেশের কোনো চাকরিজীবীর সাথে বিয়ে দেওয়ার মানে চিন্তাভাবনা ছিল আর কি। এগুলো ছিল ভাইদের ইচ্ছা, আর মা বাবার কোনো এরকমের কোনো চিন্তাভাবনা ছিল না। কিন্তু মা বাবা, দাদি দাদা এদের একটা সমস্যা ছিল যে মাঝখানে সমুদ্র, এটাই একটা ভয় যে ঝড় বৃষ্টি বাদলের সময় একটা সমস্যা হতে পারে, বা এই ভয়ভীতি থেকে। আর আমারও না মেন সমস্যা ওখানেই ছিল। তবে আমার যে মেন সমস্যা ওখানে ছিল সেটাও না, আমার হচ্ছে মানে আমি চাইনি এত তাড়াতাড়ি বিয়ে আমার হয়ে যাক। আমি চেয়েছিলাম পড়াশোনা করে অনেক দূর যাব, কিন্তু মাঝপথেই আর কি সেটা করতে পারিনি। ওখানে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে, সাথে কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে স্যার আসছিল রিয়ানকে, বড় ছেলেকে পড়াতে, তো এখানে ওর বই খাতাগুলো এখন রেডি করে নিচ্ছি, যাতে সকালবেলা ওর স্কুলের ঝামেলাটা না হয়। সকালবেলা একটা দৌড়ঝাঁপ থাকে যে বই গুছাবো না ওকে রেডি করাবো, তো এই জন্যই আর কি এটা গুছিয়ে রাখছি। যাই হোক, এই সম্বন্ধটা আসার পরে কেউ রাজি ছিল না, কিন্তু ছেলে পক্ষ থেকে এত বেশি প্রেশার দেওয়া হচ্ছিল যে তারা ফোন করে করে পাগল করে দিচ্ছিল। কারণ সত্যি কথা বলতে কি, হয়তোবা আপনারা এটা বলবেন যে নিজেদের গর্ব নিজেরাই করছেন, নিজেদের নাম নিজেরাই নিচ্ছেন। আসলে আমার বাবার যে আমরা 3 বোন ছিলাম, এটা আমাদের গ্রামের অনেকেই জানতো না, কারণ আমরা বাহিরে তেমন কোনো চলাফেরা করিনি, আর আমার ভাইরাও আমাদেরকে সেইভাবেই রেখেছিল। তো সব কিছু তাইফের বাবা যখন জানতে পারে, বা তাইফের বাবার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির মানুষ, তখন তারা উঠে পড়ে লেগেছিল যে এই বাড়ির মেয়ে কি আনতে হবে। তো সব কিছু মিলিয়ে একটা সময় অনেক বেশি জোরাজুরির পরে আমার দাদি তখন বেঁচে ছিল। তো দাদি তখন মারা গিয়েছে, আমার সংসারটা সে সেইভাবে দেখে যেতে পারেনি। তো যাই হোক, আমার দাদি অনেক ভালো মানুষ ছিল, তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। তো যাই হোক, এখানে হচ্ছে রান্না কিন্তু হয়ে গেছে, আর এই যে ছেলেদেরকে নিয়ে খেতে বসবো। তাইফের বাবা তো এখন বাসাতে নেই, অফিসে আছে, পরে আসবে। তো সে পরে খাবে না না খাবে সেটা ঠিক জানি না। তো এই তো এখানে কিন্তু খাবার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তারপর হচ্ছে কোনো একটা সময় অনেক প্রেশারাইজ করার পরে আমাদের আল্টিমেটলি বিয়েটা হয়। হঠাৎ করেই হয়। আমার কিন্তু স্কুল জীবন তখন চলে। তখনই আমার বিয়েটা হয়। আমি কলেজ পার করেছি কিন্তু বিয়ের পরে। আমি কিন্তু খুব অল্প বয়সে আমার বিয়েটা হয়ে গেছিল। এইজন্য বলছি যে একটা মেয়ের অনেক শখ, অনেক স্বপ্ন, অনেক আহ্লাদ কিন্তু একটা বিয়ে নিয়ে থাকে। অনেক ইচ্ছে যেগুলোর কোনোটাই আমার আসলে পূরণ করা হয়নি। তবে তাইফের বাবার সাথে বিয়ে হওয়ার পরে সে কিন্তু অল্প অল্প করে সব কিছুই আমাকে পূরণ করে দিচ্ছে। সব স্বপ্ন বলেন বা যা কিছু, হয়তোবা বিয়েটা যেরকম হওয়ার কথা ছিল ওই রকমের হয় নাই, তারপরেও কিন্তু আমাকে তুলে নিয়ে আসছে। খুব ধুমধাম করেই সব কিছু হয়েছিল। তবে হয় না যে কোনো প্ল্যান মাফিক ছাড়াই আমার বিয়েটা হয়েছিল হঠাৎ করে। তো আমাদের বিয়ের পরে তাইফের বাবা বেশি দিন ছিল না, 1 মাসের মতো ছিল। তারপর ওদের বাড়িতে রেখে আমাকে আবার বাহিরে চলে যায়। তো যাই হোক, এই তো কিভাবে বিয়ে হয়েছে, কেন বিয়ের জন্য কারো মত ছিল না, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর কথা বলতে বলতে আমার কিন্তু রাতের রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে। সেই সাথে আমি কিন্তু এই যে ডাইনিং টেবিল, তারপরে কিচেন সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। এই কাজগুলো আমি প্রতিদিন রাতেই করি, কারণ এগুলো গুছিয়ে না রাখলে আমার সকালবেলা উঠে যে কী পরিমাণে দৌড়ঝাঁপের মধ্যে দিন যায় সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর আমরা যারা মেয়েরা সংসার করি তারা অবশ্যই বুঝবেন যে রাতে কাজ এগিয়ে না রাখলে সকালে বাচ্চাদের মায়েদের যে কী অবস্থা হয় সেটা আর কাউকে বলে বোঝাতে হবে না। তো আমি সব কিছু এভাবে গুছিয়ে রাখি, এতে দেখা যায় কি যে সকালবেলাতে আমাদের দৌড়ঝাঁপটা একটু কম হয়, কারণ ছেলের স্কুল থাকে।
তো এই তো এখানে অফ ক্যামেরাতে ওই পাশের রুমটাও গুছিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে 2 ভাইকে ঘুম পাড়াতে আসছিলাম, কিন্তু তারা ঘুমাবে না। তো এই জন্যই আমি ওই পাশের সব কাজগুলো সেরে এসেছি। আর ওদিকের কাজগুলো সেরে এসে দেখছি এরা 2 ভাই যে কী শুরু করেছে দেখেন, 11:15 কিন্তু বাজে। আর এখন তাদের এই অবস্থা, এখন ধরে বেঁধে তারপরে ঘুম পাড়াতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।